আসি তাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। 21শে আগস্ট আর এক শোকের দিবস। সেই দিন 2004 সালের 21শে আগস্ট সেখানে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, গ্রেনেড হামলা, বিশেষ করে সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হযরত শাহজালালের মাজারের গ্রেনেড হামলা করে তিনি আহত হন। সেখানে প্রায় 7-8 জন মানুষ মারা যায়। এই গ্রেনেড হামলার প্রতিবাদে এবং সন্ত্রাস জঙ্গিবাদের প্রতিবাদে আমরা শান্তির মিছিল করতে এখানে এসেছিলাম। সেই র্যালিতে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিল। যখন বক্তৃতা শেষ করে মাইকটা টেবিলে আমি রাখতে যাব, এমন সময় আমাদের ফটোগ্রাফার গোরকি এসে আমাকে বলে, আপা আমি ছবি নিতে পারিনি, আপনি একটু দাঁড়ান। কয়েক সেকেন্ডের ব্যাপার। তা আমি ওদিকে এসে যেমন অন্য অন্য ফটো সাংবাদিকরাও সে ট্রাকের মানে যেখানে ড্রাইভার বসে তার উপরে তারা বসে চিৎকার করছে, আপা একটু দাঁড়ান। ওই একটা সেকেন্ড বা 2 সেকেন্ডের বিষয়। এরপর চারিদিকে বোমাবাজি, গ্রেনেড হামলা। প্রথমে আসলে আমাদের ধরতেই কষ্ট হয়েছিল যে ঘটনাটা কি হচ্ছে, এত বোমাবাজি কেন। কিন্তু একটার পর একটা গ্রেনেড ছোড়া হচ্ছে। আমাকে সাথে সাথে পাশেই হানিফ ভাই দাঁড়িয়েছিলেন। সেদিন আবার সে একটু বেশি করে দাঁড়াচ্ছিল বলে আমরা যে আপনি এভাবে দাঁড়াচ্ছেন কেন, আমি সবাইকে দেখতে পাই না বলে আপনি বুঝবেন না, এটা আমাদের নিয়ম, আমরা এভাবে দাঁড়াবো। আমার চারিদিকে আমার নেতারা ঘিরেছিল, আমাকে সাথে সাথে টান দিয়ে বসিয়ে ফেলে এবং একদম আমাকে ঘুরে দাঁড়ায়। নজিব থেকে শুরু করে আমার সাথে মামুন ছিল, ওরা সবাই আমাকে একদম ঘিরে ধরে। পাশে মায়া ছিল, সমস্ত নেতাকর্মী আমাকে সম্পূর্ণভাবে মানে একটা মানব ঢাল তৈরি করে ফেলে। আর একের পর এক গ্রেনেড হামলা। আর ওই স্প্লিন্টারে হানিফবার গায়ে এবং মাথায় যে স্প্লিন্টার লাগছে সেটার থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে আমার গায়ে পড়ছিল। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি। 21শে আগস্ট এই গ্রেনেড হামলায় আইবি রহমান মৃত্যুবরণ করে। সেই সাথে আমাদের 4 জন মহিলা নেত্রীসহ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী তারা মৃত্যুবরণ করে এবং 2 জন অজ্ঞাতনামা ছিল। আর আমাদের প্রায় হাজার হাজার নেতাকর্মী তারা আহত হয়। প্রায় 1000-এর উপর আহত হয়েছিল, তার ভিতরে প্রায় 500 গায়ে স্প্লিন্টার লাগে। কিন্তু দীর্ঘ সময় 13টা গ্রেনেড হামলা একটা প্রকাশ্য দিবালোকে জনসমাবেশে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে। 21শে আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, আইবি চাচি সহ সবার আত্মার মাগফিরাত কামনা করি। এর পরবর্তীতে গ্রেনেড হামলায় আহত আরও আমাদের বেশ কয়েকজন নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, তাদেরও আত্মার মাগফিরাত আমি কামনা করি। আমরা যারা সেই দিন ওই ট্রাকে ছিলাম, মানে একটা গ্রেনেড যদি ট্রাকের উপর পড়তো হয়তো কেউ আমরা রেহাই পেতাম না। কিন্তু আমাদের কি চাই না ভাগ্য, ট্রাকের ডালার সাথে গ্রেনেড লেগে নিচে পড়ে গেছে। আপনারা যদি স্মরণ করেন 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন উৎসর্গ করেছে এই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য। তার লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষ ক্ষুধা অন্ন পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। এইটুকুই তো তিনি চেয়েছিলেন, নিজের জীবনে কিছু চাননি। এবং তার নেতৃত্বে আমরা
মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি। ৩.৫ বছরের মধ্যে এই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, যেটা একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে তিনি দেশ পরিচালনা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। ঠিক যে সময় বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেছে, প্রবৃদ্ধি ৯.৫% উপর উঠে গেছে, জিনিসপত্রের দাম সহনশীল পর্যায়ে চলে এসেছে, স্কুল, কলেজ, মসজিদ, মসজিদ সবগুলি মেরামত, রাস্তাঘাট, পুল, ব্রিজ সব তিনি মেরামত করেছেন, যোগাযোগ ব্যবস্থা চালু করেছেন, পোর্টগুলি চালু করেছেন। যখন বাংলাদেশের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, সেই সময় কিন্তু আঘাত এলো ৭৫ 15ই আগস্ট। কিন্তু সেই আগস্টে কাকে হত্যা করা হলো? শুধু রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই নয়, আমার মা বেগম ফজিলাতুল হাসান মুজিবকে হত্যা করেছে, আমার 3 ভাই কামাল জামাল রাসেল এবং কামাল জামাল নবপরিণীত বধূ তাদেরকে হত্যা করেছে, আমার একমাত্র চাচা আবু নাসেরকে হত্যা করেছে, মেজরপুকুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে, আমার সেজুপুকুর বাড়ি আক্রমণ করে আমার ফুপু আব্দুল আফসান নিভা, তার ছেলে আরিফ, বেবি, নাতি সুকান্ত সহ রেন্টু তাদেরকে হত্যা করেছে। আবার আব্বার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছে, তাকে হত্যা করেছে। পুলিশ অফিসার ঘাতকদের উপরে যেতে বাধা দিয়েছে, তাকে হত্যা করেছে। সেদিন যারা সাদাত বংশে তাদের আত্মমাকফাত কামনা করে শ্রদ্ধা করেন, এটুকু বলবো সেদিন কিন্তু ওই ছোট্ট রাসেলকেও রেহাই দেয়নি। আমি যারা বিদেশে ছিলাম, আমাদের কিন্তু দেশে আসতে দেওয়া হয়নি। 6 বছর আমরা বাইরে থাকতে বাধ্য হই। আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, ফিরে আসবো সিদ্ধান্ত নিই, তখন থেকেই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। কাজে যেখানে দেখা যাচ্ছে যে 10 বছরের রাসেলকেও যারা ছাড়েনি তাকেও হত্যা করেছে, স্বাধীনতা যারা বিরোধিতা করেছে। এবং এখানে দুর্ভাগ্য হলো যে মুক্তিযুদ্ধের নামধারী বা মুক্তিযুদ্ধ করেছে বা স্বাধীনতা বিরোধী সবই যেন এক হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে। বিজয় অর্জন করে একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা, এটাকে এত সহজ কাজ? কিন্তু তিনি করে ফেলেছিলেন। মনে হচ্ছিল এটাই যে একটা অপরাধ করে ফেলেছেন তিনি, সে যে তাকেই শেষ করে দেওয়া। এবং এরপরই বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা, বাংলাদেশের সমস্ত যারা রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী তাদেরকে ক্ষমতা আনা, খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা। এই হলো বাংলাদেশের ইতিহাস। যেন একমাত্র অপরাধী আমরা, কারণ আমার বাবা দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ নামে একটি দেশ দিয়েছেন, বাঙালি জাতি নামে একটা আত্মপরিচয় দিয়েছেন, বাঙালি জাতি একটা জাতি হিসেবে বিশ্বে আপন স্থান করে নিতে পেরেছে। মনে হলো যেন এটাই যেন বড় অপরাধ তিনি করে দিয়েছিলেন, মিথ্যা অপবাদ ছড়ানো এবং তারপরে এই হত্যাযজ্ঞ। আমি বাংলাদেশে আসার পর থেকে প্রতি পদে পদেই তো বাধা পেয়েছি, কতবার আঘাত এসেছে, সেগুলি যদি এখন বলতে গেলে বহু সময় লাগবে। যেখানে গিয়েছে সেখানেই আক্রমণ, আর তারপরে 21শে আগস্টের গ্রেনেড হামলা। সে সময় দেশের অবস্থাটা কী ছিল? 2001 সাল, আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলাম না। 96 সালে আমরা সরকার গঠন করেছি। সরকার গঠন করে তো দেশের জন্যই কাজ করেছি, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, রাস্তাঘাট করা, যমুনা নদীর উপর সেই ব্রিজ থেকে শুরু করে ধওলা ব্রিজ, গাবখান ব্রিজ সহ শিকারপুর, দ্বারিকা সহ সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা, দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করা, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আমরা আরও চেষ্টা করেছিলাম আরও উৎপাদন বাড়াবো, দেশের মানুষকে দেব, মানুষের ভাগ্য পরিবর্তন করবো, গৃহহীন ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়া সহ কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা এবং তাদের বিনা পয়সা ওষুধের ব্যবস্থা। কোনটা না আমরা করেছি? মানুষের আর্থসামাজিক উন্নয়নে জাতির পিতার যে আদর্শ স্বপ্ন সেটা অনুসরণ করেই 5টা বছর আমরা দেশ চালিয়েছি। বাংলাদেশ তো তখন এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশের মানুষ সরকারি সেবা পাচ্ছিল। 2001 নির্বাচন, প্রস্তাব এসেছিল আমার কাছে গ্যাস বিক্রি করতে হবে। আমরা যে সম্পদ বাংলাদেশে, আর এই গ্যাস ফিল্ডগুলি স্বাধীনতার পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই তো ক্রয় করে রেখে যান, সেটা মানুষের কাজে লাগানোর জন্য, মানুষের জন্য। আমি এটা বিক্রি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার মানুষের
চাহিদা পূরণ না হবে এবং 50 বছর রিজার্ভ না থাকবে। গ্যাস উত্তোলনের জন্য আমরা বিভিন্ন বিদেশি কোম্পানি তারা এখানে এসেছিল, সেখানে আমেরিকান কোম্পানি ছিল। তো আমেরিকার যত গ্যাসের কোম্পানির মালিকরা তারা এসেছিল আমার কাছে, আমাকে বোঝাচ্ছিল যে গ্যাস বেচলে এত টাকা বছরে কামাই হবে। আমি জবাব দিয়েছিলাম যে আমাদের মাটি এত উর্বর, আমরা তরি তরকারি শাকসবজি এগুলি করেই কিন্তু আমরা সে টাকা কামাই করতে পারবো। সেই জন্য আমার যে সম্পদ জনগণের সম্পদ সেটা আমি বেচবো না। খালেদা জিয়া মুচলেকা দিয়েছিল, কারণ গ্যাস বেচবে আমেরিকান কোম্পানি, কিনবে ভারত, এই ছিল তাদের অবস্থা। কাজে আমি রাজি হইনি। তাই 2001-এর ইলেকশন আমাদেরই কিছু সুশীল সমাজ থেকে শুরু করে সকলেই আমাদের বিরুদ্ধে বিরাট চক্রান্ত করলো। আর সেই সাথে এই দুই দেশ তাদের অ্যাম্বাসির লোকরা তারপরে হাওয়া ভবন আর মামুনের বাড়ি, তারেকের বন্ধু মামুনের বাড়ি ছিল তাদের মানে আড্ডার জায়গা, এবং সেই করেই কিন্তু আমাদেরকে একেবারে আমাদের জেতা সিট, জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমাদের নেতা কর্মীরা যে অত্যাচারিত হয়েছে তখন নির্বাচনের প্রায় 4-5 দিন আগে থেকে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা, কেউ বাড়িতে থাকতে পারেনি, ধান খেতে বাগানে থেকে তারা নির্বাচন করেছে। তারপরে নির্বাচনের রেজাল্ট আমাদেরকে হারিয়ে দেওয়া হলো, আমরা সরকার গঠন করতে পারলাম না। যারা তখন আমাদের যারা একেবারে জ্ঞানী গুণী অনেক সুশীল বাবুরা ছিলেন, কারো হাইকোর্টে কারো চেম্বারে বসে আলোচনা হতো, আরও কয়েক জায়গায়, আমার কাছে সব জানা, বলতে চাই না, পরে সময় আসলে বলবো, কিন্তু সেখানে বসে এই ষড়যন্ত্রটা করা হলো। আমরা আসতে পারলাম না ক্ষমতায়। সারা বাংলাদেশে আর্মি ডিপ্লয় করে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার, আমার নির্বাচিত চেয়ারম্যান গাড়ির পিছনে বেঁধে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। যেখানে আমি ইলেকশন করেছি সেখানে দেখেছি এই অবস্থা। সেই অবস্থা করে আমাদেরকে যখন আসতে দিল না, 2001-এ বিএনপি আসলো। কই খালেদা জিয়া যে কথা দিয়েছিল গ্যাস দেবে, জিমি কার্টার এসেছিল এই নেগোসিয়েশন করতে, এখানে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এসেছিলেন বাংলাদেশে, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, তার প্রতিনিধি হিসেবে জিমি কার্টার সাবেক প্রেসিডেন্ট তিনি আসলেন যখন, সেটা ছিল শেষ বৈঠক। আমি জিলু কাকা এবং ওদিকে খালেদা জিয়া, আর তার সাথে ছিল মান্নান ভূঁইয়া, লতিফুর রহমান তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, সেখানে মিটিং। সেখানে এই কথা যখন হলো আমি বললাম যে আমি সরি, আমি যা কথা বলেছি একটাই বলেছি, দেশের জনগণের সম্পদ তাদের অধিকার আমি বেচতে পারবো না। খালেদা জিয়া তাদের সাথে নেগোসিয়েশন করলো, মুচলেখা দিল এবং ক্ষমতায়ও আসলো। তা আমি খালি বলেছিলাম যে ক্ষমতা আসলো, গ্যাস দিতে পারবে না, গ্যাস কিন্তু দিতে পারে নাই। কিন্তু এই যে তারা ক্ষমতা আসলো 2001-এর 1 অক্টোবরের নির্বাচন থেকে এরপরে কী হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, কারো চোখ তুলেছে, হাতুড়ি দিয়ে পিঠে মেরেছে, হাত কেটে দিয়েছে, জমি বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে পুকুর পাড়ে কলা গাছ পর্যন্ত লাগিয়েছে, মাছ বিষ খাইয়ে মেরে দিয়েছে, পোলট্রি ফার্মগুলি করেছিল সেখানে বোমাবাজি, বাগান করেছে, গাছগুলি কেটে ফেলেছে, অকথ্য অত্যাচার, তার উপর মেয়েদের উপরে পাশবিক অত্যাচার। সেই পূর্ণিমা 6 বছরের রাজুফা, মহিমা, ফাইমা সহ কত মেয়েদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অত্যাচার, ঠিক সেরকম অত্যাচার আমাদের নেতা কর্মীদের উপর, অর্থাৎ আমাদেরকে একেবারে নিঃশেষ করে দেবে। তারপর আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বাংলাদেশকে 5-5 বার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, আমরা এর প্রতিবাদ করেছি। আর যখন গ্রেনেড হামলা হলো একটা বিদেশি রাষ্ট্রদূতের উপর, এটা আমাদের জন্য কত বড় লজ্জার বিষয়। আমরা শান্তির পক্ষে মিছিল করতে এসেছি, ঠিক একই সময় আরেকটা ঘটনা ঘটলো আমাদের গোপালগঞ্জে, সেখানে আমাদের তুষার নামের ছাত্রলীগের কর্মীকে গুলি করে মারলো, আরও কয়েকজন আহত হলো। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে যখন জনগণের জন্য র্যালি করছি, সেখানেই গ্রেনেড হামলা। আর এই গ্রেনেড হামলায় আমাদের পার্লামেন্টের 6 জন এমপি আহত হলো। অনেকেই তখন চিকিৎসার জন্য, কেউ বাংলাদেশে, কাউকে আমি দিল্লিতে পাঠিয়েছি, তারা চিকিৎসা পাচ্ছে। আমরা পার্লামেন্টে গেলাম, আমাদের প্রস্তাব ছিল এর উপর নিন্দা প্রস্তাব নেওয়া হোক, খালেদা জিয়া নিন্দা প্রস্তাব নিতে দিল না। এটার উপর আমরা আলোচনা করতে চাইলাম, আমাদের আলোচনা করতে দিল না।
আমি বিরোধী দলের নেতা হিসেবে কথা বলতে গেলাম, আমার মাইক বন্ধ করে দেওয়া হলো। এবং খালেদা জিয়া সেখানে বলে দিল কি যে ওনাকে আবার কে মারতে যাবে, কিন্তু নিজেই গ্রেনেড নিয়ে গেছে, নিজেই গ্রেনেড হামলা করেছে। মানে আমি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজে আত্মহত্যা করতে গিয়েছিলাম, এটাই হচ্ছে তাদের কথা। আইভি রহমানকে নিয়ে যখন হাসপাতালে যখন এইরকম অবস্থা, এই জায়গা রক্তাক্ত, নিজেদের অন্যান্য কর্মীরা ছুটে এসেছে আহতদের উদ্ধার করতে, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো, টিয়ার গ্যাস মারলো। কাদের জন্য? ওই যে যারা আক্রমণকারী, তারা জন্য এখান থেকে বেরিয়ে যেতে পারে, জনরোষে না পড়ে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিল। আর যখন দেখলো যে না আমি তখনও মরি নাই, তখন ওই খুনিদের কয়েকজনকে সেই দিনই রাত্রে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে বিদেশে পাঠিয়ে দিল। আলামতগুলি ধ্বংস করার জন্য সিটি কর্পোরেশনের পানির গাড়ি নিয়ে এসে সেখান থেকে এই রাস্তা ধোয়া শুরু করলো। আমাদের তখন যুবলীগের নেতা ছিল আমাদের নানক আজমরা, আমি আমাদের নেতাকর্মীদের বললাম এবং সিটি আমাদের নগরের নেতাদের বললাম আপনারা শিগগির ব্যবস্থা নেন এবং ওই জায়গাগুলি যেন চিহ্নিত থাকে যেখানে যেখানে গ্রেনেড পড়েছে। তখন আমাদের তরফ থেকে সেখানে একটা লাল পতাকা বা কিছু চিহ্ন দেওয়ার চেষ্টা করা হলো, সেখানেও প্রচণ্ড বাধা। রাতারাতি ধুয়ে মুছে তারা সাফ করে ফেললো সব আলামত। একটা গ্রেনেড তখনও বিস্ফোরিত হয়নি, আর একটা গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল আরও পরে। আরও কয়েকটা গ্রেনেড রমনা হোটেলের পাশে এবং অন্যান্য জায়গায় পাওয়া গিয়েছিল, আর একটা গ্রেনেড পাওয়া গিয়েছিল জেলখানায়। ওই যে গ্রেনেডটা ওখানে মানে বিস্ফোরিত হয়নি, সেই গ্রেনেডটা আর্মির একটা অফিসার আর্মি এটা তুলে নিয়ে যায় এবং এটাকে ডিস্ট্রয় করতে বলে। তো সেই অফিসারটা ইয়াং অফিসার, সে বলেছিল যে এটা তো রাখতে হবে আলামত হিসেবে। সেই আলামত হিসেবে গ্রেনেডটা রাখতে হবে এই কথাটা বললো কেন? খালেদা জিয়ার সাথে সাথে তাকে চাকরির থেকে বের করে দেয়। তাহলে এতে কী বোঝা যায়? এরা যে এর সঙ্গে জড়িত সরাসরি। আর প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা সরকারের যদি সেরকম না থাকে তাহলে তো এটা সম্ভব না। আমরা আওয়ামী লীগ অবশ্যই আসতে পারতাম না, সবসময় পুলিশ গিয়ে থাকতো, আমাদের কোনো মিটিং করতে দেওয়া হতো না, কোনো সমাবেশ করতে দেওয়া হতো না, কিচ্ছু করতে দেওয়া হতো না। অথচ সেই দিন কোনো পুলিশ নাই। ডিজিএফআইয়ের একজন অফিসার, সে বোধহয় বিষয়টা জানতো না, সে তাদের হেডকোয়ার্টার পুলিশ অফিসে ফোন করেছিল, যেটা আমি পরে শুনেছি, যেখানে এরকম ঘটনা হচ্ছে। তাকে ধমক দেওয়া হয়েছিল, তুমি ওখানে বসে কী করছো, তোমার ওখানে কোনো দায়িত্ব নাই, তুমি ওখান থেকে সরো। তার মানে কি একটা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই জাতীয় ঘটনা ঘটতে পারে না। লক্ষ্য তো ছিল আমাকেই হত্যা করা এবং আমাদের নেতাকর্মী মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। হ্যাঁ, আইয়ুব খান চেষ্টা করেছে, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, ৭১-এর চেষ্টা হয়েছে, এরপর জিয়াউর রহমান এসে চেষ্টা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী। আজকে গুম খুন বলে বলে কথা বলে। আমি তো মনে করি যে আমাদের আওয়ামী লীগের যত নেতাকর্মী তাদের পরিবার যা আছে, ওই জিয়ার আমলে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যত অফিসারকে হত্যা করেছে, সবগুলি সামনে নিয়ে আসা দরকার যে তারা কী করেছে। এখানে আমাদের নাসিম আছে, সাবের নাই, মহিউদ্দিন খান আলমগীর নাই, আরও কয়েকজন। কীভাবে তাদের উপর অত্যাচার করেছে, সেই অত্যাচারের আবার ভিডিও চিত্র করে খালেদা জিয়া আর তার ছেলে তারা সেই চিত্র দেখে হাসাহাসি করেছে। নাসিমকে অত্যাচার করতে করতে যখন মনে করছে সে বোধহয় বাঁচবে না, তখন আর্মির একজন মহিলা ডাক্তারকে নিয়ে এসেছিল, তার স্বামী ছিল ডিজিএফআইতে কাজ করতো। সেখানে প্রতিবাদ করেছিল যে আপনারা এইভাবে করলে আমরা কী করে বাঁচাবো, তারপরে তো বলবেন যে ডেথ সার্টিফিকেট দাও। মৃত মনে করে স্ট্রেচারে করে নাসিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেখে দেয়। আমাদের ডাক্তার জালাল ওখানে কয়েকজন ডাক্তারের সাথে যোগাযোগ করে কোনো মতে ওর চিকিৎসার ব্যবস্থা করে, জানে বেঁচে যায়। ঠিক একইভাবে আমাদের আমি কয়টা ঘটনা বলবো,
বিএনপির আমলে লাশ টানা, বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হওয়া, এটা তো আমাদের প্রতিদিনের একটা কাজ ছিল না। এইভাবে তাদের অত্যাচার। আর 21শে আগস্ট গ্রেনেড হামলার দিন যারা উদ্ধার করতে আসছে তাদের লাঠিচার্জ, তাদের উপরে টিয়ার গ্যাস। পরবর্তী হাসপাতালে যে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার নেই, চিকিৎসা দিতে পারছে না। শুধু আমাদের যারা ডাক্তাররা ছিল তারা আওয়ামী লীগের মাইন্ডের, তারা ছুটে এসেছে। বিএনপির একটা ডাক্তারও ছিল, ওরা সব বন্ধ করে রেখে গেছে যে চিকিৎসা না হয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যত রুগী আছে একজনকে ভর্তি করেনি। আমাদের নেতা কর্মীদের যে যেখানে পেয়েছে সে সেখানে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তার জালাল একদিন আমাকে বলে যে আমি তো ডিএমএ ইলেকশন করেছি, ঢাকা শহরে যে এত ক্লিনিক আর এত হাসপাতাল কোনোদিন এত ঘুরিনি। আমাকে যখন থামলো কিছুটা, আমি যখন গাড়িতে উঠতে গেলাম, আমার যে ড্রাইভারটা ছিল খুবই সাহসী মতিন, গাড়ি ছেড়ে যায়নি, ও কিন্তু বসেছিল। আমি যখন গাড়িতে উঠতে গেলাম তখনই আবার গুলি। আমার সাথে দেহরক্ষী হিসেবে কাজ করতো এবং ড্রাইভারও ছিল, সে মাহবুব, সে মারা গেল। আমি যখন 5 নম্বর যে পৌঁছানোর সাথে সাথেই আমাদের তখন আলী হোসেন, শাহজাহান, তারপরে জাহাঙ্গীর টাঙ্গির, সবাই মিলে আমি বললাম যে শিগগির যে যেখানে পড়ো ছোট। আবার তখন নজরুল ছিল আমার প্রাইভেট সেক্রেটারি, সবাইকে আমি যে ঢাকা শহরে কোথায় আমাদের রুগী কে আছে, তাদের রক্ত লাগবে, চিকিৎসা লাগবে, সব জায়গায় লোক পাঠালাম। আমি যখন বাসায় ফিরেছি আমি তখন জানি যে আমার অবস্থা কী। আমার সারা শরীর রক্তে ভরা। রেহানা সেটা দেখে চিৎকার করছে, কী হয়েছে তোমার? আমার যে না, আমার তো কিছু হয়নি। আসলে ওই যে হানিফ ভাইয়ের উপরে যত স্প্লিন্ডার, সমস্ত রক্ত আমার শরীরে পড়ছে। আমার চশমাটা হারিয়ে গিয়েছিল, আমি ঠিক দেখতে পাইনি যে কোথায় কি অবস্থার সৃষ্টি হয়েছে। কই পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটি লোক তো আসেনি আমাদের আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া। কোথাও একটা ভ্যান জোগাড় করে, কোথাও একটা গাড়ি জোগাড় করে সেইভাবে নিয়ে যাওয়া হয় এবং আমি আমার নিজের গাড়ি পাঠিয়ে দিই। সাথে সাথে আলী হোসেন, শাহজাহানরা চলে আসে, আইবি রহমানকে নিয়ে হাসপাতালে নেওয়া হয় এবং আইবি চার্চের সাথে কী করলো, তাকে এখানে চিকিৎসা না করে নিয়ে গেল সিএমএইচে। খালেদা জিয়া না দেখা পর্যন্ত তাকে মৃত ডিক্লেয়ার করবে না। যেদিন খালেদা জিয়া যাবে, তার ছেলে পাপন এমপি, মেয়ে তানিয়া, ময়না, ওরা যারা ছিল ওখানে সবাইকে নিয়ে সিএমএইচের একটা ঘরের মধ্যে তালা চাবি দিয়ে রেখে দিল আটকে। তার মায়ের কাছে থাকতে দেয়নি। কেন? খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি দেখতে আসবেন আইভি রহমানকে। ওনার দেখার শুটিং যখন শেষ হলো, ওই দিন পরে ঘোষণা দিল যে আইভি রহমান আর বেঁচে নেই। এইরকম এক একটা অন্যায় আমাদের সাথে হয়েছে। আমরা পার্লামেন্টের সদস্যরা আহত, আমাদের একটা কথা বলার কোনো অধিকার পর্যন্ত তারা দেয়নি। সারা দেশটা কী ধরনের একটা অবস্থায় ছিল একবার সবাই চিন্তা করে দেখেন। জানি না আল্লাহ তাআলা বারবার বাঁচিয়ে রেখেছে কেন, সেটা আমি বলতে পারবো না। নইলে মাত্র 15 দিন আগে রেহানা আমি দেশ ছেড়ে গেলাম, কিছুতেই যাব না, কারণ 15 তারিখে আব্বা ইউনিভার্সিটিতে আসবে, আমি ইউনিভার্সিটির ছাত্রী, এই ইউনিভার্সিটিতে সেই স্কুল জীবন থেকে মিছিল নিয়ে আসি, আন্দোলন সংগ্রামের অংশ নিয়ে আজকে সেখানে আব্বা যাবেন। এই ঢাকা ইউনিভার্সিটি আব্বাকে রাজ টিকেট করেছিলেন সেই 48 সালে, 49 সালে, আবার সেখানে উনি যাচ্ছেন ফিরে। এটা আমাদের জন্য কত বড়, কিন্তু আমি থাকতে পারলাম না। ওয়াজেদ সাহেব তখন জানুয়ারিতে আমি যখন ফোন করে কথা বললাম, উনি ভীষণ রাগ করলেন। তখন আব্বা বললেন যে ঠিক আছে মা, তুমি যাও। আমার মনটা পড়েছিল এখানে। তখন ভিসি ছিলেন মতিন চৌধুরী সাহেব, উনি আমাকে বললেন তুমি চলে যাচ্ছ, তুমি 15 তারিখে থাকবে না? আমরা হ্যাঁ, আমি তো থাকতে চাই, কিন্তু আপনার ছাত্র তো আমাকে বকাবকি করে, থাকতে দেবে না। 30 তারিখে রওনা হয়ে চলে গেলাম।
14 তারিখেও কথা বলেছি সবার সাথে, আব্বার সাথে, বাবার সাথে। 15 তারিখ খবর পেলাম আমাদের কেউ নেই। শুধু বেলজিয়ামে আমরা অ্যাম্বাসাডার সানাউল হকের বাসায় ছিলাম। উনি আগের দিন আমাদের খুব যত্ন করেছিলেন, ক্যান্ডেল ডিনারও খাইয়েছিলেন। পরের দিন সকালবেলা হুমায়ুন রশিদ সাহেব, তিনি অ্যাম্বাসাডার, তাকে বললেন, জার্মান থেকে উনি ফোন করেছিলেন, উনি জানালেন বাংলাদেশের অবস্থা। ওনাকে বললেন যে যা বিপদ আমাদের কাঁধে দিয়েছেন এটা আপনি নিয়ে যান। মানে আমরা তখন বিপদ হয়ে গেছি, তার জন্য আপদ হয়ে গেছি। এমনকি আমাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দেবে, বর্ডার পর্যন্ত, তখন বর্ডার ছিল ওখানে, বর্ডার পর্যন্ত পৌঁছে দিলে নো ম্যানস ল্যান্ড পার হয়েছে তাই হেঁটে। হুমায়ুন রশিদ সাহেব বললেন যে আমি গাড়ি পাঠাচ্ছি, ওই পারে গাড়ি আসবে, আপনি তাদেরকে পাঠান। সানাউল হক সাহেব গাড়িটাও আমাদেরকে দেন নাই, ওই গাড়িতে আমাদেরকে বর্ডারে পৌঁছায় দেন নাই, বলে গাড়ি নষ্ট। উনি কিন্তু ডিপ্লোম্যাট ছিলেন না, উনি কবি সানাউল হক, উনি একজন সুশীল বাবু। জানি না কাদেরই ওনারই অনুরোধে তাকে অ্যাম্বাসাডার করা হয়েছিল বেলজিয়ামে। তো তার কাছ থেকে পেলাম আমরা এই ব্যবহার। আর হুমায়ুন রশিদ সাহেব, উনি তো ক্যারিয়ার ডিপ্লোম্যাট, ওনাদের সঙ্গে আমাদের পারিবারিক কোনো পরিচয়ই ছিল না। জার্মানিতে যে কটা দিন পরিচয় হয়, কিন্তু উনি আমাদের শেল্টার দিয়েছিলেন, সব রকম সহযোগিতা করেছিলেন। আর তারপর যখন কালস্ট্রি ফিরে যাই, অ্যাটম এনার্জি দুজন, তারা ওখানে পিএইচডি করছিল, শহীদ এবং বাবলু নামে, তারা সারাক্ষণ আমাদেরকে সব রকম সহযোগিতা করেছে। তারপর যখন আমি 6 বছর ছিলাম, মিসেস গান্ধী আমাদেরকে ব্যবস্থা করে দিলেন, আমরা দিল্লিতে যে পলিটিক্যাল অ্যাসাইলামে থাকলাম। রেহানার পরবর্তীতে খোকা আকাশে নিয়ে গেল জহুরুল ইসলাম সাহেব, তিনি টিকিট পাঠালেন এবং খোকা আকাশে পাঠালেন আমাদের অবস্থা দেখতে। 16 তারিখ সকালে কামাল হোসেনের সাথে দেখা হয়েছিল, তিনি গেছিলেন বনে হুমায়ুন রশিদ সাহেবের বাসায়। রেহানা তার হাত চেপে কেঁদেছিল যে আপনি একটা প্রতিবাদ করেন, আপনি তো ফরেন মিনিস্টার। তিনি কিন্তু তা করেননি। এমনকি পরবর্তীতে আমরা কোথায় কী অবস্থা আছি সে খোঁজটাও কামাল হোসেন নেয়নি। 80 সালের দিকে রেহানা তাকে খুঁজে পায়, একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনছিল। তখন যে রেহানা ধরে যে আপনি কেন, আপনারা থাকতে একবারও এই হত্যার প্রতিবাদ হয় না কেন? এই তো আমাদের ইতিহাস। এই চড়াই উতরে পার হয়ে যখন বাংলাদেশে এসেছি, প্রতি পদে পদেই তো বাধা, তারপরেও তো ক্ষমতায় আসতে পেরেছি, দেশের কাজ করতে পেরেছি। প্রথম 5 বছর কাজ করার পরে আর 7 বছর ছিলাম না। 2008-এ, কারণ বিএনপির সেই অপকর্মের কারণে এমার্জেন্সি হলো, সবার আগে কিন্তু আমি গ্রেপ্তার হলাম। ক্ষমতায় ছিল খালেদা জিয়া, কিন্তু আমাকে গ্রেপ্তার করা হলো সর্বপ্রথম, মামলা দেওয়া হলো একটার পর একটা। আর সেগুলি বিস্তারিত বলতে চাই না। যাও, আমাকে প্রথমে দেশে আসতে দেবেন, আমি জোর করে আসলাম, তারপর তো গ্রেপ্তার করলো। কারণ আমার ছেলে অসুস্থ ছিল, আমি গিয়েছিলাম তাকে দেখতে। আমার মেয়ে অসুস্থ ছিল, ওদের দেখে আমি ফেরত আসতে চাই। আমার মধ্যে মার্ডার কেস দিল, এই কথা শুনেই আমি ফেরত আসলাম। আমি বললাম যে না, কেস যখন দিয়েছে আমি কোর্টে যাব এবং আমি দাঁড়াবো। তখন বললাম তুমি এসো না, অনেকেই বাধা দিয়েছে। আমি বলছি না, মামলা যখন দিয়েছে আমি যাবো এবং আমি মামলা ফেস করব। আমি যে অন্যায় করিনি আমি সেটা কেন মেনে নেব? তা আমি তো সেভাবে জোর করে বারবার এসেছি, এসে তো আমি কাজ করে যাচ্ছি। আজকে 2008-এ নির্বাচনে আমরা জয়ী হয়েছি, জনগণ আমাদের বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে। 2014-তে আমরা ইলেকশনে জিতেছি, 2018 ইলেকশনে আমরা জয়ী হয়েছি, জনগণ আমাদের ভোট দিয়েছে। সেই নির্বাচনগুলিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তো যারা এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করে তাদের বড় 2000 বেশি দূর যাওয়া লাগবে না। আমি সেই জিয়াউর রহমান বা অত দূরে যেতে চাই না। তারা কিভাবে নির্বাচন কলুষিত করেছে, জিয়া, এরশাদ, সব, খালেদা জিয়া, 15ই ফেব্রুয়ারি 96 ইলেকশন। আমি বেশি দূর যেতে, ওই 2001-এর ইলেকশনটাই খোঁজ করে দেখেন না কেমন ইলেকশন হয়েছিল, কতজন মানুষ ভোট দিতে পেরেছিল আর কি করেছিল। তারপর তো আমরা ভোট বেশি পেয়েছিলাম, আমাদের সিট পেতে দেওয়া হয়নি। 2008 ইলেকশনে আমরা জয়ী হয়ে আসি, তারপর তো জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। কারণ কেউ যদি ইলেকশন করবে কীভাবে, যে দলের নেতাই নাই,
সাজাপ্রাপ্ত অথবা ফিউজিটিভ পলাতক, তাদের ইলেকশন করার তো কোনো, ইলেকশন করবে কি আর কীভাবে ভোট পাবে, ভোট কাকে দেখে দেবে, এটাই তো প্রশ্ন। তারপরে অনেক চক্রান্ত আছে, এখনও যেমন নানা রকমের চক্রান্ত ইলেকশন সামনে আসলেই শুরু হয়। কিন্তু আমার এদেশের মানুষের উপর বিশ্বাস আছে, আস্থা আছে। আজকে যে উন্নয়নটা আমরা করে আজকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে পেরেছি, হয়তো এটাই বড় অপরাধ। বা ওই যে 96 থেকে 2001 অত্যন্ত সফলভাবে দেশ চালিয়ে মানুষের ভিতরে আস্থা অর্জন করেছিলাম, সেই জন্যই তো 21শে আগস্টের ঘটনা আমাকে শেষ করার একটা পরিকল্পনা। তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, সেই জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। আজকে আমি এটুকুই বলবো যে আজ 2022, 2021 থেকে 2022 প্রায় 18 বছর হয়ে গেল। যারা এখনও স্প্লিনটা নিয়ে বেঁচে আছে প্রত্যেকেই কিন্তু কষ্ট ভোগ করছে, এবং যত বয়স বাড়ছে ততই তাদের শরীরের যন্ত্রণাটাও বাড়ছে। হ্যাঁ, আমি সকলে খোঁজ রাখি, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের সাহায্য করি, এবং আমার যতদূর সাধ্য আমি করে দিয়েছি। যারা মারা গেছে প্রত্যেকের ফ্যামিলিকে আমি কাউকে ফ্ল্যাট কিনে দিয়েছি, কাউকে জমি কিনে দিয়েছি, ঘর করে দিয়েছি, মশার ব্যবস্থা করে দিয়েছি, প্রতি মাসে ওষুধ কেনার টাকা আমি দিয়ে যাচ্ছি, আমরা সাধ্যমতো করে যাচ্ছি। কিন্তু তারা যা হারিয়েছে সে তো আর ফেরত দিতে পারবো না, বা তাদের শরীরের যন্ত্রণাটাও তো আমরা ফেরত দিতে মানে প্রশমন করতে পারবো না। এটা তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এই যে কষ্টগুলি নিয়ে মানুষ বেঁচে আছে, এটা কেউ চিন্তা করে না যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বারবার আঘাতের শিকার হচ্ছে। কিন্তু আমরা সরকারে এসে করি, আমরা তো রিভেঞ্জ দিতে যাইনি, আমরা তো আর ওদের ঘর বাড়িও দখল করিনি, হাতুড়ি দিয়ে পিটিয়েও মারিনি, কারাগারেও রাখিনি, কিছুই করিনি। যে মামলাগুলি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া হয়েছিল তদন্ত, সেই মামলাগুলি চলছে। আর যদি কেউ অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা, একজন খুন খারাপি করে দেশ থেকে পালিয়েছে, 15 আগস্টে যারা 21শে আগস্ট যারা হত্যা করেছিল তারা দেশ থেকে পালিয়েছে, 15 আগস্ট যাদের পেয়েছি সাজা কার্যকর করতে পেরেছি, বাকিরা পালিয়েছে। এই 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় কর্নেল রশিদ এবং ডালিম বাংলাদেশে ছিল। এই চক্রান্তের সাথে খালেদা জিয়া তাদেরকে ওই যেভাবে হোক দেশ থেকে চলে যেতে সাহায্য করে, এটা তো বাস্তব কথা। এবং ডালিম যে ঢাকায় ছিল, রশিদদের ঢাকায় ছিল, তো অনেকেই জানে। আমি জানি না সবাই জানি কিনা, কিন্তু তাদের আত্মীয় স্বজন আছে, খোঁজ নিলেই জানতে পারবেন। যখন দেখছে যে আমি মরি নাই, কারণ তার সকালে আগে এটাই ছিল, উনি কি মারা গেছেন না বেঁচে আছেন, উনি কি মারা গেছেন, তারা ভেবেছে প্রথম অপারেশন সাকসেসফুল, আমি রক্তাক্ত অবস্থায়, আমি তো আর নাই। তারপর যখন দেখছেন না আমি তো মরি নাই, বেঁচে আছি, তখনই রাত্রে তারা ভেঙে গেছে। তো এদেরকে কে এনেছিল? যদি বিএনপি সরকারের পক্ষ থেকে যদি ব্যবস্থা না করা হয়, তারা আসলো, আবার তারা চলেও গেল, এবং বিভিন্ন দেশে তারা ফিউজিটিভ হয়ে আছে। তো সেগুলিকে কি কেউ গুম হওয়া বলবে? তা তো বলবে না। আঘাত আসবে, আর আমি জানি, আমার তো প্রতি পদে পদে একটা জিনিস আপনাদের আমি মনে করিয়ে দিই, আপনার খালেদা জিয়ার বক্তৃতাগুলি একটু অনুসরণ করবেন। যখন কোটালীপাড়া বোমা পুঁতে রাখা হলো, ঠিক তার আগে খালেদা জিয়া বক্তৃতা দিয়েছিল, আওয়ামী লীগ 17 বছরেও ক্ষমতা আসতে পারবে না। 21শে আগস্ট গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তৃতা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এগুলো তো রেকর্ড আছে বক্তৃতার। তো সেই বক্তৃতাটা সে আগাম দিল কিভাবে, যে বিরোধী দলের নেতাও হতে পারবো না, তার মানে আমাকে হত্যা করবে, এই পরিকল্পনা তারা নিয়ে ফেলেছে। এবং খালেদা জিয়ার আমলে যাদেরকে ক্রস ফায়ারে মারা হয়েছে, অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের যে সমস্ত নেতা যাদেরকে অত্যাচার করে করে হত্যা করা হয়েছে, অগ্নি সন্ত্রাস করে যাদেরকে মারা হয়েছে,
ওদের তো হত্যা খুন এটাই তো ওদের চরিত্র। এখন তাদের সাথে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে খাতির করতে হবে, তাদেরকে ইলেকশনে আনতে হবে, এত আহ্লাদ কেন আমি তো বুঝি না। বাংলাদেশের কি মানুষ নেই? এবং অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি, এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না। জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ, সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ, যে আবার সেই সন্ত্রাসীর যুগে ফেরত যাবে নাকি আজকে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের যুগে থাকবে। এই সিদ্ধান্ত তো জনগণকে নিতে হবে। আমি 2021 সাল 2020-এ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব, 2021-এ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, এবং 21 সালের মধ্যে বাংলাদেশকে আবার একটা স্তরে নিয়ে আসব। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে যেখানে স্বল্পোন্নত দেশ রেখেছিলেন, 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা আরও একটু উন্নয়নে নিয়ে আসবো। তাই উন্নয়নশীল দেশের মর্যাদাটা কিন্তু আমরা 21 সালেই পেয়েছি। 2007 জেলে যখন ছিলাম, জেলে বসে বসে সেগুলি সব নোট করে রেখেছিলাম, কোন সালে আমরা কি কি করব। তারপর আমরা রূপকল্প 21 ঘোষণা দিই। তা আমার যতটুকু লক্ষ্য ছিল সেটা আমি অর্জন করে দিয়েছি। এরপর হয়তো ভবিষ্যতে বাংলাদেশ যারা চালাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছি সেটাকে কার্যকর করতে হবে। কারণ আমরা 2 বছর সময় পেয়েছি, কারণ একদিকে করোনার জন্য আমাদের অর্থনীতি, সারা বিশ্ব অর্থনীতি আজকে সমস্যায় জর্জরিত, সেই সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন পাল্টা স্যাংশন, আজকে সারা বিশ্বের মানুষ, প্রত্যেকটা দেশ, সেই আমেরিকাই বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সব জায়গায় জ্বালানি তেলের অভাব, বিদ্যুতের অভাব, খাদ্যের অভাব, খাদ্যের উচ্চ মূল্য, ইনফ্লেশন এক একটা দেশে 10 থেকে 60-70% পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে। পৃথিবী তো আজকে গ্লোবাল ভিলেজ, আমরা তো একই পৃথিবী, একটা আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। সেখানে বিশ্বব্যাপী যেখানে মন্দা, বিশ্বব্যাপী যেখানে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, বিশ্বব্যাপী যখন উচ্চমূল্য, আমাদেরকে তো এর থেকে বাইরে যেতে পারি না। আমরা তো সেই ধাক্কায় আমাদেরও উপর এসে লাগছে, বাংলাদেশের উপরও লাগছে। আমি তো বহু আগে থেকে সেই জন্য আমাদের দেশে সবসময় বলছি যে 1 ইঞ্চি জমি খালি রাখবেন না। প্রত্যেকটা যুদ্ধের পরে কিন্তু দুর্ভিক্ষ হয় সারা বিশ্বে, কাজে এটা দেখতে হবে যে আমাদের দেশের জন্য কখনো খাদ্য ঘাটতি না হয়। আমাদের 1 ইঞ্চি আমরা জমি ফেলে রাখবো না, আমাদের উৎপাদন আমরা বাড়াবো, আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা আমরা নিজে করবো, আমার নিজের পায়ে চলতে হবে। কিন্তু আজকে বিশ্ব পরিস্থিতিটাও বিবেচনা করতে হবে। আমি জানি যে আমরা তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি, বিদ্যুৎ আমি শতভাগ দিয়েছিলাম, আজকে বিদ্যুৎ উৎপাদন আমাদের সীমিত করতে হয়েছে, কারণ আমার সার উৎপাদন করতে হবে। যে গ্যাস আছে, এটা আমাদের দেশের গ্যাস যে বলতে গ্যাসে ভাসে সেটা তো না, আমরা তো অনবরত আমাদের সিস্টেমিক সার্ভে অব্যাহত রেখেছি, কূপ খনন করছি, গ্যাসও যেটুকু পাচ্ছি ব্যবহার করছি, পাইপলাইন দিয়ে গ্যাস আনছি, যত রকম যা করার আমরা কিন্তু করে যাচ্ছি, কোথাও আমরা পিছিয়ে নাই। কিন্তু আজকে বিশ্ব পরিস্থিতির কারণেই তো আমাদের এই ধাক্কায় পড়তে হচ্ছে। তারপরে আমাদের আলাপ আলোচনা চালিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমার দেশের মানুষের চাহিদা পূরণ করতে, এবং এই অর্থনৈতিক যে অবস্থাটা সেটা বিবেচনা করে মাত্র 15 টাকা কিলোতে আমরা 35 লক্ষ মানুষকে চাল দেব। আর আমরা একটা রেশন কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি, আর সেটার উপর কাজ চলছে। সেখানে চাল, ডাল এবং তেল, চিনি এটা আমরা দেব 30 টাকা কেজিতে। এই রেশন কার্ড 1 কোটি পরিবার এই রেশন কার্ড পাবে, যেখান থেকে ন্যায্য মূল্যে তারা তাদের পণ্য কিনতে পারবে, সেইটা ব্যবস্থা আমরা নিচ্ছি। তো এটাও খুব অচিরে আমরা এটার উপরে ঘোষণা দিতে পারবো যে কীভাবে আমরা করলাম। আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি, কারণ আমি চাই না আমার দেশের মানুষ কষ্ট পাক, আমি চাই না আমার দেশের মানুষ কোনো রকম কষ্টে ভুগুক বা খাদ্যর অথবা অন্য কোনো কষ্ট পাক, সে ব্যাপারে যথেষ্ট, কারণ রাজনীতি করি তো তাদের জন্য। আর জানি না আল্লাহ বাঁচায় রাখছেন বারবার, হয়তো এই দেশের কল্যাণের জন্য, এই দেশের মানুষের জন্য। এখন রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখি, এটাই কথা, আমাকে সেই জন্য বারবার বাঁচাচ্ছে। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে যে আমি সামনাসামনি হয় গুলি, নয় বোমা, নয় গাড়ি আক্রমণ, এগুলি শিকার না হয়েছি, তারপরও বেঁচে আসছি, দেশের কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তো সেটাই আমি সবাইকে বলবো যে আজকে 21শে আগস্ট
হ্যাঁ, আমরা আমাদের জন্য নতুন জন্ম হয়েছে, যারা সেই দিন ওই র্যালিতে ছিলাম। কিন্তু আমাদের দায়িত্ব জনগণের প্রতি, আর সেই দায়িত্ব যতক্ষণ নিঃশ্বাস আছে করে যাব। সেটাই হচ্ছে আজকে প্রতিজ্ঞা, যে এদেশের মানুষ আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার যে ঝাপটাটা আমাদের দেশে পড়েছে, তার থেকে দেশের মানুষকে কীভাবে আমরা রক্ষা করব, সেটাই আমাদের চিন্তা। এর জন্য সকলের সহযোগিতাও দরকার। শুধু সমালোচনার কথা বললেই তো হবে না, সকলকে কাজও করতে হবে, যেন এই ধাক্কা থেকে আমাদের দেশের মানুষ রেহাই পায়, রক্ষা পায়। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। জাতির পিতার যে স্বপ্ন ছিল বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, জাতির পিতার যে স্বপ্ন ছিল দেশের মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা পাবে, সে কাজগুলি আমরা সুষ্ঠুভাবে করেছি। অর্থনৈতিক এই মন্দার কারণে কিছু কষ্ট হচ্ছে মানুষের, আমি সে কষ্টটাও উপলব্ধি করতে পারি। কাজে সবাই সাশ্রয়ী হবেন, বিদ্যুৎ ব্যবহার, গ্যাস, পানি ব্যবহার সব কিছুতে সবাইকে সাশ্রয়ী হতে হবে, সেইভাবেই সবাই চলবেন, সেই আহ্বানই জানাই। আর এই আঘাত হয়তো আরও সামনে আসবে, কারণ যখন আমার আব্বা দেশটাকে একেবারে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই তো 15ই আগস্ট ঘটেছে। আজকেও বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে আর শোষণ করা যাবে না যারা মনে করে, বা স্বাধীনতার চেতনা আবার সেই জয় বাংলা ফিরে এসেছে, আবার জাতির পিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। এগুলি যারা সহ্য করতে পারবে না, তারা বসে থাকবে না, তারা আঘাত করবে, বাংলাদেশকে আবার ওই জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চেষ্টা করবে। সেটা দেশবাসীকে সতর্ক থাকার আমি আহ্বান জানিয়ে সকলের দোয়া চেয়ে আইবি রহমান সহ সেদিন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী, খোদা হাফেজ।